গল্পের নাম ডেভিল লাভার 2 পার্ট 1। লন্ডন, ঝলমলে সমুদ্র। একটা মেয়ে নিঃশব্দে সমুদ্রের ঢেউয়ের ওপরে ওঠানামা করতে দেখছিলেন। সে বাইরে থেকে যতটা শান্ত ছিল ততটাই তার ভেতর যত ঝড় বয়ে যাচ্ছিল। সে তার শৈশবের কিছু স্মৃতি মনে করতে করতে হারিয়ে গেল। তখন পেছন থেকে একটা মেয়ে খুশিতে চিৎকার করে বলল, দোস্ত ইরা, তুই এখানে বসে আছিস? আমি তোকে কোথাও খুঁজে পাচ্ছিলাম না। শান্তভাবে সমুদ্রের দিকে তাকিয়ে থাকা মেয়েটির নাম ইরা চোপড়া। তার বয়স তখন মাত্র 17 বছর। ফর্সা চেহারা, বড় চোখ, গোলাপি ঠোঁট, উচ্চতা 5 ফুট 3 ইঞ্চি, বাদামি চোখ, স্লিম ফিগার, লম্বা বাদামি চুল, যা তাকে একটি নিখুঁত মডেলের চেহারা দিয়েছে। কিন্তু এতক্ষণ তার মুখে বিষণ্ণতা ছিল। এটা দেখে তার বেস্ট ফ্রেন্ড সায়রা বলল, কি হলো? আজ খুব আনন্দের দিন, তুই পুরো স্কুলে ফার্স্ট হয়েছিস, তারপরেও তুই খুশি নয়? তখন ইরা একটি মিথ্যে হাসি দিয়ে বলল, না আমি খুশি। সায়রা চোখ পাকিয়ে বলল, দেখা যাচ্ছে ম্যাডাম আপনি খুব খুশি। আসুন এখন কি ব্যাপার বলুন। ইরা মন খারাপ করে বলল, আমাকে ইন্ডিয়া যেতে হবে, আমাকে তার সাথে দেখা করতে হবে। আমি তার সাথে একবার দেখা করতে চাই, আমি তাকে একবার দেখতে চাই। সায়রা রেগে বলল, চুপ কর ইরা, তুই এখনও 13 বছর বয়সে বিষয় নিয়ে বসে আছিস। মুভ অন। তখন তোর বয়স ছিল মাত্র 6 বছর। তোর তার মুখও মনে নেই, তোর সাথে দেখাও হয়নি কখনো। তুই কি খুব ডিস্টার্ব? ইরা ভেজা চোখে বলল, আমি মুভ অন করতে চাই না, আমি তাকে সবসময় ভালোবাসবো। যদিও আমি তাকে সেই সময় বলতে পারিনি, কিন্তু এখন আমি তাকে খুঁজতে চাই এবং তাকে জিজ্ঞাসা করতে চাই কেন সেদিন। এই কথা বলে ইরা চুপ হয়ে গেল। সায়রা ইরাকে খুব বুঝালো। সে তাকে তার বোনের চেয়েও বেশি মনে করত। তাকে এভাবে দেখে সে তাকে বুঝিয়ে বলল, ঠিক আছে আমি তোকে বুঝি, কিন্তু তুই আমাকে বল, তোর ভাই তোকে 13 বছর ইন্ডিয়া থেকে দূরে রেখেছে, সে তোকে সেখানে যেতে দেয় না, তুই যাবে কিভাবে? কিছু ভাবতে ভাবতে ইরা বলল, আমি ওকে বলবো না যে আমি ইন্ডিয়াতে আছি, আর তুইও বলবি না। আর ওর সাথে দেখা হলেই আমি এক্ষুনি এখানে ফিরে আসব। টেনশনে সায়রা বলল, ভুল করেও কেউ জেনে গেলে? নিরাপদ থাকবি। ইরা তাকে আশ্বস্ত করে বলল, চিন্তা করিস না সায়রা, কেউ কিছু জানবে না। আর এখানে শুধু নিজের খেয়াল রাখিস, আমি তোকে কল করতে থাকবো। ইরা বারবার বোঝানোর পর সায়রা রাজি হয় এবং তারপর তারা দুজনেই বাড়ি চলে যায়। ইরা আর সায়রা সায়রার মায়ের সাথে একসাথে থাকতো। আগামীকাল সন্ধ্যায় ইরার ফ্লাইট ছিল, যার কারণে সায়রা এবং ইরা একসাথে ইরার জন্য প্যাকিং করছে। তারপর রাতের খাবার খেয়ে দুজনেই ঘুমাতে গেল। আজ ইরা 13 বছর পর শান্তির ঘুম ঘুমাতে পেরেছে। কালকের জন্য সে খুব খুশি ছিল, কিন্তু আসন্ন বিপদ সম্পর্কে অজ্ঞাত। এখন সকাল, ইরা তার সব জিনিসপত্র রাখে। তারপর এভাবে আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যায়। ইরা ও সায়রা দুজনে এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দেয়। যেহেতু সায়রার মা শহরের বাইরে ছিলেন, তাই তাদের দুজনেরই কোনো সমস্যায় পড়তে হয় না। দুজনে এয়ারপোর্টে পৌঁছায়। ইরা তার লাগেজ বের করে সায়রাকে বিদায় জানায়, সায়রাও তাকে বিদায় জানায় এবং তারপর ইরা বিমানবন্দরের ভিতরে যায়। সায়রা বাসায় চলে যায়। ইরা এয়ারপোর্টে ঢোকার সাথে সাথে একজন লোক তার উপর নজর রাখছিল। সে কাউকে ফোন করে। সে বলে, বস ম্যাডাম চলে গেছেন। লোকটা একটা ডেভিল হাসি দিয়ে বলল, গুড, আসুক। লোকটা ভয়ে ভয়ে বলল, বস ওখানে কাজ হয়ে গেছে। লোকটি বলে, ঠিক আছে, এবং কলটি সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। সকালবেলা, ভারতের ছত্রপতি শিবাজি বিমানবন্দর, মুম্বাই। ইরা তার জিনিসপত্র নিয়ে বাইরে চলে যায় আর এদিক ওদিক তাকাতে থাকে। তার মুখে ছিল একটি সুন্দর হাসি। তিনি তার শৈশবের কিছু স্মৃতি মনে করতে শুরু করেন। এই শহর দেখে, সে মনে মনে বলল, 13 বছর পর অবশেষে ভারতে ফিরে এসেছি, আর এখন তোমাকেও খুঁজে পাব। ঠিক তখনই কালো পোশাক পরা
10-11 জন বডিগার্ড এসে হাজির এবং তাদের পোশাকে একটা চিহ্ন ছিল। তারা সবাই এসে ইরাকে ঘিরে ফেলে। ইরা হঠাৎ এসব দেখে ভয় পেয়ে যায়। সে বুঝতে পারে না কেন তাকে এয়ারপোর্টের মাঝখানে এভাবে ঘিরে রাখা হয়েছে। তাছাড়া সে আজ 13 বছর পর এখানে ফিরে এসেছে। সে তার ভাই ছাড়া এখানে কাউকে চিনত না বা জানত না। কাউকে সে জানায়নি এখানে আসার আগে। ইরা বুঝতে পারছিল না এই মানুষগুলো কে। অনেক গার্ড ইরাকে ঘিরে রেখেছে, যাদের দেখে ইরা খুব ভয় পেয়ে যায় এবং তার চারপাশে সবার দিকে তাকাতে থাকে, এই আশায় যে হয়তো পুলিশ বা সেখানকার লোকজন তাকে সাহায্য করতে পারে। কিন্তু ওই গার্ডদের চিহ্ন দেখে সেখানে দাঁড়িয়ে থাকা সবাই ভয় পেয়ে ফিরে যায়। তারপর একজন গার্ড এসে ইরাকে ধরে মার্সিডিজে বসতে বাধ্য করে। ইরা চিৎকার করে বলল, আমাকে ছেড়ে দাও প্লিজ, কেউ আমাকে সাহায্য করো। কিন্তু কেউ তাকে সাহায্য করতে এগিয়ে আসেনি। তারা ইরাকে জোর করে গাড়িতে বসিয়ে সেখান থেকে চলে যায়। গাড়িতে কাঁদতে কাঁদতে ইরা অজ্ঞান হয়ে যায়। কিছু সময় পর ইরার চোখ আস্তে আস্তে খুলল এবং সে এক মুহূর্তের মধ্যে উঠে বসে। তারপর সে তার চারপাশে তাকায়। এটি একটি খুব বড় এবং বিলাসবহুল রুম ছিল, কিন্তু এর রং ছিল গাঢ় ধূসর এবং কালো, যা দেখতে খুবই ভয়ঙ্কর। এ সময় সে বড় কিং সাইজের বিছানায় ভয় পেয়ে বসেছিল। তারপর সে উঠে দরজার দিকে যেতে চায়। দরজা স্বয়ংক্রিয়ভাবে খুলে যায় এবং একটি 27 বছর বয়সী ছেলে, যে খুব আকর্ষণীয় এবং সুদর্শন ছিল, নীল চোখ, 6'3" উচ্চতা, 8 প্যাক অ্যাবস, তার পেশিবহুল শরীরে তার ধূসর রঙের 3 পিস স্যুটকে খুব ভালো মানিয়েছিল, যা তাকে কঠিন ব্যক্তিত্বের ছেলে বানিয়েছে। তিনি ইরার দিকে তাকিয়েছিলেন। ওকে দেখে ইরা আরও ভয় পেয়ে গেল এবং দ্রুত সেখান থেকে পালানোর চেষ্টা করে। কিন্তু কোনো লাভ হয়নি, কারণ ওই ছেলের সামনে ইরাকে খুব ছোট লাগছিল। সে এক ঝটকায় ইরাকে কোলে তুলে নেয়। কোলে শিশুর মতো তাকিয়েছিল ইরা এবং তার কাছ থেকে মুক্তি পাওয়ার চেষ্টা করছিল। সে তার ছোট হাত দিয়ে তাকে ঘুষি মেরে বলল, ইউ বাস্টার্ড, লিভ মি। কেন তুমি আমাকে কিডন্যাপ করেছ? তুমি কে? ছেলেটি তাকে শক্ত করে ধরে বলল, বউ, হাত পা তো নাড়াচ্ছ কেন? ক্লান্ত হয়ে যাবে। তাহলে আমাকে সহ্য করবে কি করে? ইরা তার মুখ থেকে বউ কথা শুনে কিছুই বুঝতে পারছে না। মেয়েটা ভয়ে ভয়ে বলল, কি ফালতু কথা বলছেন? কে বউ? আর আপনাকে বিয়ে করলাম কবে? ছেলেটা একটা দুষ্টু হাসি দিয়ে বলল, বিয়েটা না হলে আজই হয়ে যাবে, আর তুমি আমার বউ হয়ে সারা জীবন মিসেস ইরা আরিয়ান রাওয়াল হয়ে থাকবে। আরিয়ান রাওয়ালের কথা শুনে চমকে ওঠে ইরা। সে ছটপট করে বলল, তুমি তুমি এমন এক গ্যাংস্টার যে সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে? এতটুকু বলেই চুপ হয়ে গেল। আরিয়ান মুচকি হেসে বলল, তুমি আমার সম্পর্কে অনেক কিছু জানো দেখছি। চলো, এসব ছেড়ে দাও, তুমি তৈরি হও, আমি তোমাকে কিছু পাঠাচ্ছি, কারণ আমরা এখন বিয়ে করতে যাচ্ছি। ইরা রাগ, ভয় আর আতঙ্কের সাথে বলল, বিয়ের মানে কি? আর আমি আপনাকে চিনিও না। আমার সাথে আপনার কি শত্রুতা? আর কেন আমাকে এখানে এনেছেন? আরিয়ান ঠান্ডা সুরে বলল, প্রথমত, যারা বেশি কথা বলে তাদের আমি পছন্দ করি না। দ্বিতীয়ত, আমার সব শত্রুতা তোমার সাথে। এবং তৃতীয়, তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ, এখন থেকে তুমি কেবল আমার এবং চিরকাল কেবল আমার সাথেই থাকবে। ওর এমন ভীতিকর কথা শুনে ইরা ভেতর থেকে কেঁপে উঠল। ইরা স্তব্ধ হয়ে বলল, দেখুন প্লিজ, আমি আমার পরিবারকেও বলিনি যে আমি এখানে এসেছি। সবাই চিন্তিত হবে। আমাকে যেতে দিন। আরিয়ান একটা দুষ্টু হাসি দিয়ে বলল, তোমার ভাই আর তোমার সেই বন্ধুর কথা চিন্তা করো না। সবাই কিছুক্ষণের মধ্যেই ব্যাপারটা জানতে পারবে। চিন্তা করো না, তুমি শুধু বিয়েতে মনোযোগ দাও। ইরা তার সামনে দাঁড়ানো শয়তানের সামনে একটি শেষ চেষ্টা করে বলল, দেখুন,
আপনি আমাকে বিয়ে করতে পারবেন না। আরিয়ান ভুরু তুলে বলল, কেন? কেন আমি আমার হবু বউকে বিয়ে করতে পারবো না? ইরা কাঁদতে কাঁদতে বলল, কারণ আমার বয়স মাত্র 17, আর এটা নিয়মের বাইরে। আরিয়ান একটা ঘাতক হাসি দিয়ে তার নাকে চিমটি দিয়ে বলল, তুমি দেখতে যতটা ইনোসেন্ট আমি চাই তুমি ততটাই থাকো, কিন্তু তাতে কিছু যায় আসে না। আর যতদূর বিয়ের কথা, আমি তোমার সঙ্গে রীতিমতো নিয়ম মেনে বিয়ে করব। তারপর আরিয়ান তার চোখের দিকে তাকিয়ে বলল, আর আমি সারা পৃথিবী শাসন করি, তাই আমার আগে কোনো নিয়ম নেই, কিন্তু তারপরও তোমার 18 বছর বয়স হলে আমি আইনত করব, কিন্তু এখন আমি নিয়ম মেনে বিয়ে করব, এটা সঠিক হবে। ইরা নিচের দিকে তাকিয়ে কেঁদে বলল, আপনি আমার সাথে খুব অন্যায় করছেন। আমি আপনাকে কখনো ক্ষমা করব না। আমি অন্য কাউকে ভালোবাসি। ইরা যখনই এতটুকু বলতে পারল তখনই আরিয়ান ওকে বিছানায় শক্ত করে ছুঁড়ে ফেলে রেগে বলল, আমি আর কোনো কথা শুনতে চাই না। তুমি শুধু আমার, আর আজ থেকে তুমি চিরকাল আমার হয়ে থাকবে। এখন কান্না থামিয়ে রেডি হও। এই বলে সে রেগে চলে যায়। আর ইরা বিছানায় শুয়ে কাঁদছে। সে লন্ডনে এখন পর্যন্ত যা কিছু ঘটেছে সেসব নিয়ে ভাবতে শুরু করে। সে এখানে এসে কত খুশি হয়েছিল, তার ভালোবাসা খুঁজে পাবে, সে তার সাথে দেখা করবে এবং তার সাথে কথা বলবে। সে খুব সুখী ছিল, কিন্তু সে জানতো না কিভাবে সে এখানে চলে আসবে। সে একটা শয়তানের হাতে পড়বে এবং সে তার হাতের পুতুল হয়ে উঠবে। সে নিজেকে এইসবের জন্য দায়ী ভাবছিল এবং সে শুধু কাঁদছিল। সে কিছুই বুঝতে পারছিল না। সে এখনও বুদ্ধিমান ছিল না, কিংবা সে সঠিক ও ভুলের পার্থক্য বুঝতে সক্ষম হয়নি। সে শুধু এই বিষয়ে কাঁদছিল যাতে তার জীবন নষ্ট হয়ে যাবে আর সে তার 13 বছরের ভালোবাসা ফিরে পাবে না। কিন্তু সে অন্তত একবার তার সাথে দেখা করতে চেয়েছিল, শুধু একবার দেখতে চেয়েছিল, তাকে একবার অনুভব করতে চেয়েছিল। এবং এখন কিভাবে এইসব সম্ভব? আরিয়ান রেগে রুম থেকে বের হয়ে উপরের রুমে চলে যায়, যেখানে কাউকে যেতে দেওয়া হয়নি। সে পাসওয়ার্ড দিয়ে সরাসরি রুম আনলক করে এবং ভেতরে যায়। সে তার কোটটি তুলে সোফায় ফেলে দেয় এবং তারপর তার টায়ের কিট লুজ করে এবং হাতের ভাঁজ করে। সেখানে রাখা গিটার তুলে নেয় আর নিজের মধ্যেই সুর গুনগুন করতে থাকে। देखो आज फिर किस्मत तुमको मेरे सामने लेकर आए हैं। अब इस रिश्ते का मकसद कुछ ऐसा बदला है कि इस रिश्ते का मकसद। সে এভাবে গিটার বাজায়। সে চোখ বন্ধ করে ফেলল, কিছু পুরনো স্মৃতিতে হারিয়ে গেল। তখন তার খারাপ কিছু মনে পড়ে এবং এক ঝটকায় চোখ খুলে। এই সময় তার চোখে মুখে এক অন্যরকম আবেগ বিদ্বেষের আগুন দেখা যায়, যা সমগ্র বিশ্ব পড়ার জন্য যথেষ্ট ছিল। গিটারটা ওখানে রেখে অদ্ভুত মুগ্ধতায় বললেন, অবশেষে রাজকুমারী তুমি এসেছো, কিন্তু হায়, এখন তুমি আমার ভালোবাসা পাবে না, তুমি এখন আমার ঘৃণা পাবে, তুমি এখন কষ্ট পাবে, কিন্তু আমি তোমাকে কষ্ট দেব না, কারণ আমি তোমাকে কষ্টে দেখতে পারবো না। এই বলে সে শয়তানের মতো হাসতে থাকে। কিছু সময় পর ইরা তখনও রুমে বসে কাঁদছিল। সে তাকে অনেক মিস করছিল। সে মনে মনে বলল, তুমি বলতে আমাকে সব কিছু থেকে বাঁচাবে, সব সময় আমাকে রক্ষা করবে, এখন কোথায় চলে গেছো? এসো, বাঁচাও। এই বলে সে অঝরে কাঁদতে লাগলো। ঠিক তখনই তার গেটে নক হয় এবং একজন মহিলা সার্ভেন্ট আসে। তার হাতে একটা বড় প্লেট ছিল, যা দেখতে খুব রাজকীয় লাগছিল। সে ভিতরে এসে মাথা নিচু করে ইরাকে বলে, ম্যাডাম রেডি হয়ে নিন, স্যার বলেছেন। তারপর আপনাকে নিচে যেতে হবে। ইরা কাঁদতে কাঁদতে বলল, প্লিজ আমাকে ওদের হাত থেকে বাঁচাও। কিন্তু কাজের মেয়েটি কিছুই উত্তর দিল না, কারণ কাজের পরিমাণ তাকে দেওয়া হয়েছিল। সে এর চেয়ে বেশি কিছু বলতে পারে না। ইরা বুঝতে পারে। তারপর সে মুখ অন্যদিকে ঘুরে বলল, ওসব নিয়ে যাও,
আমি প্রস্তুত নই। আমি কাউকে বিয়ে করতে চাই না। কাজের মেয়েটি আবার বলল, ম্যাডাম, স্যার কড়া করে বলেছেন যে আপনাকে এটা পড়তে হবে। ইরা রাগ করে চিৎকার করে বলল, আমি পড়তে পারবো না। সার্ভেন্ট সেখানে প্লেট রাখে এবং নিচে চলে যায়। ইরা আবার কাঁদতে থাকে। কিছু সময় পর ইরার ঘরের লক খুলে যায় আর আরিয়ান ভেতরে আসে। এ সময় তার মুখে কোনো আবেগ ছিল না। বিছানায় শুয়ে থাকা ইরার দিকে তাকায় সে এবং তারপর প্লেটের দিকে তাকায়। সে ইরার দিকে পা বাড়ায় এবং এক ঝাঁকুনি দিয়ে সে তার হাত শক্ত করে ধরে। ইরা ভয় পেয়ে যায় এবং নিজেকে মুক্ত করা শুরু করে। আরিয়ান তাকে কোলে তুলে নেয় এবং তাকে ওয়াশরুমে নিয়ে যাওয়ার সময় তিনি বললেন, বউ, তুমি আমাকে আগে বলতে যে আমাকে বিয়ের জন্য রেডি করাতে হবে। আমি এমন সোনালি মুহূর্ত মিস করতাম না। ইরা ভয়ে ভয়ে বলল, না প্লিজ থামো, তুমি এটা করতে পারো না। আরিয়ান মুচকি হেসে বলল, আমি সব করতে পারি, আর যতদূর তোমার কথা, আমি কিছু করার আগে এক মুহূর্তও ভাববো না। সে তাকে ওয়াশরুমে নিয়ে আসে এবং তাকে সরাসরি শাওয়ারের নিচে দাঁড় করিয়ে দেয়। ইরা তাকে মানানসই করে বলল, দেখুন প্লিজ, আমি রেডি হয়ে নেব, দয়া করে যান। আরিয়ান একটা দুষ্টু হাসি দিয়ে বলল, আমাকে দেখে লজ্জা পাচ্ছ কেন? আর যাই হোক, এ সব আমার, শরীরের প্রতিটি অঙ্গ আমার। ওর শরীরের দিকে তাকিয়ে বলল। ইরা তার দিকে ঘৃণা ভরা চোখে তাকিয়ে বলল, জানেন, আমি ঘৃণা অনুভব করি। আমি আপনাকে অনেক ঘৃণা করি। আমার এখানে আসা উচিত হয়নি। অন্তত তোমার মতো জন্তুর দেখা পেতাম না। ড্রেসের জিপ খোলার সময় আরিয়ান বড় অনুভূতি নিয়ে বলল, আমি তোমার ভালোবাসা চাই না, তোমার ঘৃণা চাই। তোমার চোখে একটা আকুলতা আর অস্থিরতা থাকতে হবে, সুখ নয়। এই বলে সে তার থেকে তার পোশাক আলাদা করে দেয় এবং ঝর্ণা চালু করে। ইরা ভয়ে আর লজ্জায় চোখ নামিয়ে নেয় আর তার সামনে হাত ঢেকে রাখে এবং তারপর সে মৃদু সুরে বলে, দয়া করে যান, আমি করছি এবং আমি অবশ্যই রেডি হব। আরিয়ান তার তীব্র দৃষ্টিতে তার অন্তঃবাসের ওপর থেকে নিচ পর্যন্ত তাকিয়েছিল। তারপর আবার ইরার দিকে তাকায়। সে লজ্জায় দেয়ালে ঘেঁষে চোখ নামিয়ে দাঁড়িয়েছিল আর তার উপর পড়া জল দেখে তার শরীরকে খুব গরম করে তুলছিল। সে নিজেকে সামলে নিয়ে কিছু না বলে সেখান থেকে চলে যায়। ঠিক তখনই এরা দেয়ালে হেলান দিয়ে কাঁদতে থাকে। তারপর কিছুক্ষণ পর বাথরুম থেকে বেরিয়ে আসে এবং কান্নার কারণে তার চোখ লাল এবং ফুলে গেছে। সে প্লেটে রাখা হালকা গোলাপি এবং সাদা রঙের লেহেঙ্গা তুলে নেয়, যার উপর হীরার কাজ করা ছিল এবং তাকে খুব সুন্দর দেখাচ্ছিল। কিন্তু ইরার জীবন নিজেই বর্ণহীন হয়ে গিয়েছিল। সে কিছুতেই খুশি ছিল না। সে শুধু জীবন্ত লাশের মতো আরিয়ান যা বলছিল সবই অনুসরণ করছিল। সে সেটি তুলে ক্লোজেট রুমে যায়, যা সত্যি একটি ঘরের সমান ছিল। সে তার লেহেঙ্গা পরে বাইরে আসে। এ সময় তার পরনে ছিল শুধু লেহেঙ্গা এবং হাফ হাতা লেসের ব্লাউজ, যার গলা ছিল খুব গভীর, যার কারণে তার ফর্সা পিঠ এবং পাতলা কোমর খুব সুন্দর দেখাচ্ছিল। সে আয়নার সামনে আসে আর কোনো আবেগ ছাড়াই সে তার ওড়না পরতে থাকে। সে ওড়না পরছিল, তখনই তার কোমরে ঠান্ডা কিছু অনুভব করছে। সে হঠাৎ কেঁপে ওঠে আর আয়নার সামনে দেখে সে হতবাক হয়ে যায়। আরিয়ান যখন ওয়াশরুম থেকে বেরিয়ে এলো, তারপর সোজা চলে গেলেন তার গ্রাউন্ড এলাকায়। বডিগার্ড ভয় পেয়ে সেখানে দাঁড়িয়েছিল, যে ইরাকে ধরে গাড়িতে বসিয়েছিল। আরিয়ান সোজা গিয়ে তার কিং সাইজের চেয়ারে বসে এবং কাউকে নির্দেশ করে। দ্বিতীয় বডিগার্ড লোকটির দুই হাতে কেরোসিন ঢেলে দিতে থাকে। এটা দেখে বডিগার্ডের অবস্থা এমন হয়ে গেল যে কাটলে রক্ত থাকবে না। তিনি ঘাবড়ে গিয়ে সবার দিকে তাকিয়েছিল, কিন্তু কিছু বলার
সাহস পাচ্ছিল না। কিছুক্ষণের মধ্যেই ওই ব্যক্তির চিৎকার সারা বাড়িতে প্রতিধ্বনিত হতে থাকে। আর আরিয়ান পাগলের মতো হেসে বলল, তোমার দোষ ছিল না, তবে একটা ভুল ছিল। আমার প্রিন্সেসকে ছুঁয়ে দিয়েছিলে, যদিও আমি বলেছিলাম। তার এমন কথা শুনে সেখানে দাঁড়িয়ে থাকা সবাই ভয়ে কাঁপতে থাকে। আর আরিয়ান কিছু ইশারা করে সেখান থেকে বেরিয়ে গেল। সোজা নিজের রুমে চলে গেল। তারপর দেখল ইরা লেহেঙ্গার ভেজা চুলে, লম্বা চুলে নিজের মধ্যে হারিয়ে গেছে। সে বুঝতেও পারেনি যে আরিয়ান তার নিঃশ্বাস নিয়ন্ত্রণ করে তাকে দেখছে, কারণ তাকে খুব ফ্রেশ দেখাচ্ছিল। যখন আরিয়ান আর কন্ট্রোল করতে পারে না, তখন সে সোজা গিয়ে তার ঠান্ডা ও শক্ত হাতে ইরার পাতলা ও ফর্সা কোমর চেপে ধরে। আর ইরা পুরোপুরি কেঁপে ওঠে। আরিয়ানকে সামনে দেখে সে চমকে যায়। সে নিজেকে মুক্ত করে বলল, কি করছো? আমাকে ছেড়ে দাও। আমি এই দুর্ব্যবহার সহ্য করব না, বুঝেছ? আরিয়ান টেবিল হাসি দিয়ে বলল, ও সত্যি? আমি এখনো কিছুই করিনি বউ, তাতেই তুমি আমাকে সহ্য করতে পারছো না? তাইলে ভাবো, আজ রাতে যখন আমি আমার ফার্স্ট নাইট সেলিব্রেট করব, তখন তুমি আমাকে কিভাবে সহ্য করবে? আরিয়ানের এমন নির্লজ্জ কথা শুনে ইরা লজ্জায় আর রাগে নিচের দিকে তাকায়। আরিয়ান তার লাল মুখের দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দেয়। ও ইরার লম্বা চুলে মুখ ঢুকিয়ে অনুভব করতে থাকে। ইরা তখন তার কাছ থেকে নিজেকে মুক্ত করে বলল, প্লিজ আমাকে ছেড়ে দাও। ওর দিকে তাকিয়ে আরিয়ান ওকে ছেড়ে দেওয়ার সময় বলল, বউ, আমি এখন তোমায় ছেড়ে দিচ্ছি, তবে রাতের জন্য নয়। আজ রাত থেকে তুমি সারা জীবন আমার হয়ে থাকবে। এই বলে সে তার পেট ছুঁয়ে ওয়াশরুমে চলে যায়। আর ইরার চোখ থেকে জল পড়তে থাকে। সে নিজেকে অভিশাপ দেয় যে যদি সে তার ভাইকে বলতো, তাহলে আজ সে এভাবে আটকে থাকতো না, কারণ তার ফোনও ছিল না। সে কাঁদতে কাঁদতে রেডি হতে শুরু করে। সে শুধু ন্যূনতম মেকআপ এবং হীরার গহনা পরেছিল এবং তার মাথায় লাল ওড়না ছিল। সে দেখতে খুব সুন্দর লাগছিল এবং তার উপরে তার টিকলি, যা তাকে বইয়ের মতো দেখাচ্ছিল। কিন্তু একটা জিনিস অনুপস্থিত ছিল, তার হাসি, যা এখনও অদৃশ্য হয়ে গেছে। সে আয়নায় নিজের সর্বনাশ দেখছিল। তখনই আরিয়ান সেম তার লেহেঙ্গার রঙের স্যুট পরে বেরিয়ে আসেন। আজ তাকে খুব সুন্দর লাগছিল। যদি কেউ দেখে শুধু দেখতেই থাকবে। কিন্তু সে তখনও মুগ্ধ দৃষ্টিতে তার বধূর দিকে তাকিয়েছিল। সে তার কাছে যায় আর তার হাত ধরে বলে, এসো হবু বউ, এখনো সময় হয়েছে তোমাকে সত্যিকারের বউ বানানোর। হীরা কাঁদতে কাঁদতে বলল, প্লিজ, আমি তোমার সামনে হাত জোড় করছি। আমি তোমার কি ক্ষতি করেছি? আরিয়ান ওকে টেনে নিয়ে বলল, বউ, এই মুহূর্তে টিপিক্যাল ড্রামা করো না, আর সোজা চলো। তাকে সঙ্গে নিয়ে টেনে নিয়ে যাচ্ছিল আর ইরা তার লেহেঙ্গা ধরে কাঁদতে কাঁদতে হাঁটছিল। তারা বাগানে আসে। ইরা সামনের দৃশ্য দেখে অবাক, কারণ বাগানের মাঝখানে একটি খুব সুন্দর এবং বড় মণ্ডপ ছিল, যেটি তাদের দুজনের পোশাকের সাথে হুবহু মিলে যায়। সেখানে একজন পণ্ডিত বসেছিলেন আর চারিদিকে বডিগার্ড মোতায়েন করা ছিল। ওই লোকগুলো ছাড়াও সেখানে একজন বৃদ্ধা মহিলাও ছিলেন, যিনি সে বাংলোর কেয়ারটেকার ছিলেন। আরিয়ান ইরাকে টেনে মণ্ডপে বসায়। ইরা প্রায় পড়তে পড়তে বসে। আরিয়ান পণ্ডিতকে বলে, শুরু করুন, আর এমন একটা বিয়ে দেবেন যে আগামী 7 জন্মে তাকেই যেন পাই। কথাটা শুনে ইরা হঠাৎ করে তাকাতে থাকে আরিয়ানের দিকে। আরিয়ান সাথে সাথে ওর থেকে চোখ সরিয়ে নেয়। ইরা অদ্ভুত কিছু অনুভব করে, কিন্তু তখন আরিয়ান ওর শক্ত হাত ধরে বলল, দেখো সামনে, বিয়ে থেকে মন না হারায়। ইরা তখন ঘৃণার চোখে তার দিকে তাকাতে থাকে। তারপর পণ্ডিত কন্যা সন্তানকে দান করার আহ্বান জানান। ইরা চোখ দিয়ে পানি পড়তে থাকে, কিন্তু আরিয়ান পাত্তা দেয় না। সে তার কেয়ারটেকারকে ডাকে। তার কেয়ারটেকার এসে তাদের নিয়ম সম্পূর্ণ করে।
তারপর পণ্ডিত 7 পাকে ঘুরতে বলল। আরিয়ান উঠে যায় আর জোর করে ইরাকে দাঁড় করায়। ইরা শুধু কাঁদছিল। সে পালাতে পারেনি, মরতেও পারেনি। সেই হৃদয়হীন মানুষের সামনে সে শুধু কাঁদতে পারে। তাদের ঘোরা শেষ হয়। তারপর ইরার স্মৃতিতে নিজের নামের সিঁদুর ভরে দেয় আরিয়ান। ইরার ছোট্ট মুখে সিঁদুর লেগে যায় আর ইরার চোখ আপনা থেকেই বন্ধ হয়ে যায়। তারপর আরিয়ান তাকে মঙ্গলসূত্র পরিয়ে দেয়, যেটি বিশেষভাবে তৈরি করেছিলেন আরিয়ান, খুবই আনকমন ডিজাইনের। সে তাকে এটা পরিয়ে দেয়। তখন পণ্ডিত বলেন, বিয়ে শেষ, আর আজ থেকে তোমরা দুজনই স্বামী স্ত্রী। কথাটা শুনে ইরার মনটা একবারে ডুবে যায়। সে শুধু কাঁদছিল আর আরিয়ানের মুখে একটা অন্যরকম আভা আর গভীর হাসি ছিল। আরিয়ান ইরার কোমর ধরে নিচের দিকে টেনে নিল আর বলল, ওয়েলকাম মিসেস ইরা আরিয়ান রাওয়াল। ইরা তার ব্যথা ভরা চোখে শুধু তার চোখের দিকে তাকিয়েছিল, যেখানে সে শুধু সুখের আভা দেখতে পেল। সে তার থেকে তার দৃষ্টি সরিয়ে নেয়। আর এটা দেখে আরিয়ান ওর দিকে মুখ ঘুরিয়ে ঠান্ডা সুরে বলল, আমার দিকে তাকাও। আমি যখন তোমার সাথে কথা বলবো তোমার চোখ যেন শুধু আমার দিকেই থাকে। ইরা চোখে জল নিয়ে তার দিকে তাকাতে লাগলো। আরিয়ান ওকে কোলে তুলে নিয়ে বলল, বউ, এখন বিশ্রাম নাও, আমার কিছু কাজ আছে। তারপর আমরা একসাথে এসে দিনটা এনজয় করব। ইরা উত্তর দেয় না, কারণ সে জানে যে এখান থেকে সে চাইলেও কিছুতেই পালাতে পারবে না। আরিয়ান ওকে রুমে নিয়ে আসে এবং তাকে বিছানায় শুইয়ে দেয়। তারপর তার কপালে চুমু খেয়ে বেরিয়ে যায়। ইরা সেই লেহেঙ্গা পরেই ঘুমিয়ে যায়। এখানে আরিয়ান তার কোম্পানিতে পৌঁছায়, যা বিশ্বের 1 নম্বর কোম্পানির অন্তর্ভুক্ত, যা আকাশ ছোঁয়া ছিল। সোজা চলে যায় তার কেবিনে, যেখানে তার পিএ রণজয় দাঁড়িয়ে তার জন্য অপেক্ষা করছিলেন। সে অভিনন্দন জানান। তখন আরিয়ান তার দিকে শুধু দেখে। তারপর আরিয়ান তার চেয়ারে বসে বলল, ড্রাগসের চালানের কি হয়েছে? রণজয় বলল, সব হয়ে গেছে স্যার। এই উদযাপনের জন্য ওরা একটা ক্রুজ পার্টির আয়োজন করেছে, যেখানে আপনাকেও আমন্ত্রণ জানানো হয়েছে, কারণ আপনি না থাকলে এসব ঘটতো না। আরিয়ান মুচকি হেসে বলল, ও, ওই তো কথা। আর উনি ওর মধ্যে থাকবে, তাই না? রণজয় বলল, হ্যাঁ স্যার, তিনিও আসছেন আর এতদিনে কিছু মল নির্মাণ করেছেন। আরিয়ান একটা দুষ্টু হাসি দিয়ে বলল, এটা আরও ভালো, তাই তার একবার আমাদের সাথে দেখা করা উচিত। তখন রণজয় বলল, ঠিক আছে স্যার, আমি কালকের জন্য আপনার সব কাজ ড্রাফটে রাখব। আরিয়ান কিছু বলে না। এভাবে সন্ধ্যা হয়ে যায়। ইরা তখনও ঘুমাচ্ছিল। ঠিক তখনই তার রুমের গেট খুলে যায় আর আরিয়ান ইরার কাছে আসতে থাকে। সে তার পাশে বসে তার সুন্দর ছোট মুখের দিকে তাকায়, যেখানে সিঁদুর লাগানো ছিল সম্পূর্ণ। সে তার হাত দিয়ে তার মুখ স্পর্শ করতে শুরু করে। সে তার মুখ খুব সফটনেস খুঁজে পায়। সে তার টাইয়ের গিট খুলে দেয় এবং তারপরে সে তার কোটটিও খুলে ফেলে এবং সে ইরার পাশে শুয়ে তার দিকে তাকাতে শুরু করে। যখন সে আর সহ্য করতে পারে না, সে তার শক্ত ঠোঁট তার ছোট্ট নরম ঠোঁটে রাখে আর আস্তে আস্তে চুমু খেতে থাকে। কিন্তু ইরার নরম ঠোঁট দেখে সে সহ্য করতে পারল না এবং সে আবেগের সাথে তার ঠোঁট চুষতে আর চাটতে শুরু করে। ইরা অনুভব করে যে কিছু ভারী জিনিস তার উপর চাপা আছে। সে দ্রুত চোখ খোলে। তখন সে তার সামনে আরিয়ানের সুন্দর মুখ দেখতে পায়, যা তার উপরে ছিল এবং তাকে খুব খারাপভাবে চুমু খাচ্ছিল। ইরা ওকে নিজের থেকে দূরে ঠেলে দিয়ে বলল, কি করছো তুমি? আমাকে ছেড়ে দাও। তুমি আমাকে এভাবে জোর করতে পারবে না। আরিয়ান থেমে বলল, আজ আমাদের প্রথম রাত আর তুমি আমাকে
আটকাতে পারবে না, বুঝেছ? এই বলে সে আবার তাকে চুমো খেতে শুরু করে, আর এক হাতে ইরার হাত দুটো চেপে ধরে ইরার মাথার ওপর রাখে এবং তাকে গভীরভাবে চুমো খেতে শুরু করে। আজ সে প্রথম কোনো মেয়ের এত কাছে গেল, তাই নিজেকে সামলে রাখতে পারছিলেন না। আর ইরা শুধু কাঁদছিল, কিন্তু তাতে তার কোনো কিছুই যায় আসে না। আরিয়ান তার মুখের মধ্যে জিভ দিতে চেয়েছিল, কিন্তু ইরা মুখ খুলছিল না। আরিয়ান তার পাতলা কোমর শক্ত করে টিপে দেয়, যার কারণে ইরা মুখ খুলে ফেলে, আর সেই সুযোগে তাকে ডিপ চুম্বন শুরু করে। প্রায় 25 মিনিট পর ইরা যখন নিঃশ্বাস নিতে পারছিল না, তখন আরিয়ান ওর ঠোঁট থেকে আলাদা হয়, আর দুজনে গভীর শ্বাস নিতে লাগলো। আরিয়ান কোনো সময় নষ্ট না করে ইরাকে পেছনের দিকে ঘুরিয়ে দেয়। ইরা শুধু কাঁদছিল, কারণ এখন আরিয়ানকে থামানো কঠিন হয়ে পড়েছে এবং সে তার সাথে যা খুশি তাই করছিল। সে তার ব্লাউজ খুলে দেয় এবং তার লাভ বাইট তার পিঠে কিসের চিহ্ন দিতে শুরু করে। ইরা শুধু যন্ত্রণায় কাতরাচ্ছিল। আরিয়ান তার মুখ তার দিকে করে এবং তার থেকে তার ব্লাউজ সরান। যেহেতু আরিয়ান ইরার হাত দুটো ধরেছিল, সেই কারণে সে চাইলেও নিজেকে ঢেকে রাখতে পারেনি। আরিয়ান আস্তে আস্তে ওর শরীর থেকে সব কাপড় খুলে ফেলে। ইরা শুধু চোখ বন্ধ করে প্রাণহীন শুয়েছিল। আরিয়ানও তার শার্ট খুলে ফেলে এবং তার পেশিবহুল বুকের নিচে চাপা পড়েছিল ছোট্ট ইরা। আরিয়ান কাপড়বিহীন ইরাকে ওপর থেকে নিচু পর্যন্ত তাকায়। তারপর সে তার সব কাপড় খুলে কম্বল দিয়ে ঢেকে দেয় আর এক হাতে লাইট অফ করে। তারপর সে ইরার ঘাড় এবং কলার বনে কিস এবং লাভ বাইট দিচ্ছিল। ইরার ভেতর থেকে এখন শুধু কান্না বের হচ্ছিল। আরিয়ান তাকে নির্দয়ভাবে চুমু খাচ্ছিল। তিনি চুম্বন এবং দ্রুত তার বুকে কামড় দিচ্ছিল। ইরা শুধু চিৎকার করছিল। সে অনেক কষ্ট পাচ্ছিল। সে আরিয়ানকে সহ্য করতে পারছিল না, আর আরিয়ান অপ্রতিরোধ্য ছিল। সে নরমভাবে কিচ্ছু করছিল না। সে খুব শক্ত করে তার বুক টিপছিল, যার ফলে ইরার চোখ দিয়ে পানি পড়তে শুরু করে। চুম্বন আর কামড়ে ওর বুকটা একবারে লাল করে ফেলেছিল আরিয়ান। তারপর সে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং ধীরে ধীরে তার মধ্যে প্রবেশ করে, কারণ সে খুব ভালো করেই জানে যে এটা ইরার এই প্রথমবার এবং আরিয়ানেরও। কিন্তু তারপরও এন্টার করার সাথে সাথেই ইরা জোরে চিৎকার করতে শুরু করে এবং বলে, প্লিজ প্লিজ বাইরে আসো, আমি মারা যাব। তার চোখ দিয়ে পানি পড়তে লাগলো। আরিয়ান আস্তে আস্তে পুরো ওর ভিতরে চলে যায়, আর ইরা আরিয়ানের কাঁধ খুব শক্ত করে ধরে আছে। ইরা সহ্য করতে পারছিল না। আরিয়ান তার কানে ফিসফিস করে বলে, শান্ত হও বউ, কিছুক্ষণ পর তুমি আরাম পাবে। ইরা কাঁদতে কাঁদতে বলল, প্লিজ, আমার এখনো বয়স হয়নি, প্লিজ এসব থেকে বেরিয়ে আসুন। আরিয়ান নির্লজ্জভাবে হেসে বলল, ও বউ, শান্ত হও এবং আমাকে অনুভব করো। এই বলে সে তার সাথে এটা করতে শুরু করে। আর সারা ঘরে ইরার জোরে চিৎকার শোনা যাচ্ছে।